স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের, হারিয়ে যাই ভালোবাসার গভীরে। লিওন আর রিকাও সহমত প্রদান করে মাথা নাড়ল। রিকাও বলল, ইচ্ছে করছে ওর চুলের মুঠি ধরে পাহাড় থেকে ফেলে দিই। রিকার কথায় জেরিন আর লিওন না চাইতেও হেসে ফেলল। কিন্তু অভ্রান্ত যখন ওদের দিকে অনুভূতিহীন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, তখন ওরা চুপিয়ে নিজেদের মুখ চেপে ধরল। অভ্রান্ত সোফিয়ার দিকে অভিব্যক্তিহীন চাহনিতে তাকালো, শীতল স্বরে বলল, আর ইউ টকিং টু মি? অভ্রানের শীতল কণ্ঠে এমন অপমানজনক নাম শুনে সোফিয়ার কর্ণজোড়া যেন ঝলসে উঠল। আজ পর্যন্ত কেউ তাকে এইভাবে ডাকেনি বা সাহস করেনি, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ সে এই মুহূর্তে কোনো আর পাঁচটা সাধারণ মানুষ নয়, বরং ইতালির সবচেয়ে প্রভাবশালী হৃদয়হীন গ্যাংস্টারের সামনে দাঁড়িয়ে আছে, যার সাথে অহেতুক তর্ক করা মানে কেবলই নিজের মৃত্যুকে বরণ করে নেওয়া। সোফিয়া একখানা প্রলোভন সংকুল হাসি ঠোঁটে টেনে বলল, I love you, Abran. তার আকস্মিক এমন বাক্য শুনে লিওন, রিকা আর জেরিন থতমত খেয়ে গেল। কী প্রতিক্রিয়া দেখাবে তা বুঝতে তারা অক্ষম। এই মেয়ে যেন এবার সকল সীমা লঙ্ঘন করেছে। তবে অভ্রান্তকে দেখে মনে হচ্ছে না সে অবাক হয়েছে, যেন তার এটা খুব ভালো করেই জানা আছে। তাকে প্রতিক্রিয়া শূন্য থাকতে দেখে এবার সোফিয়াও বিভ্রান্ত হয়ে পড়ল। তখনই অভ্রানের অধরের কোণে বরফের মতো অনুভূতিহীন এক ছিলতে হাসির রেখা দেখা গেল, যা সোফিয়ার চোখে তীরের মতো বিঁধল। অভ্রান সোফিয়াকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলল। সোফিয়া হ্যাঁ সূচক তার ঘাড় নাড়ে। অভ্রান নিজের ধূসর বর্ণের শীতল আঁখি জোড়া সোফিয়ার চোখের দিকে আকর্ষণ করলো আর শান্ত কণ্ঠে বলল। দেন জাম্প ফ্রম দ্য হিল। সোফিয়া হকচকিয়ে উঠল, অবিশ্বাস্য চাহনিতে তাকালো সেই অনুভূতিহীন গ্যাংস্টারটির দিকে। সে যেন নিজের কর্ণকে বিশ্বাস করতে পারছে না। মানুষ সত্যিই কি এতটাই নির্দয়? সোফিয়া দু কদম পিছু হটল। তা দেখে অভ্রান্ত তীক্ষ্ণভাবে গর্জে উঠল, বলল, প্রুভ দ্যাট ইউ লাভ মি, জাম্প ফ্রম দ্য হিল। সোফিয়া দু হাতে নিজের কান জোড়া চেপে ধরল। ওদিকে লিওন, রিকা আর জেরিন নিশ্চুপ দৃষ্টিতে এই দৃশ্য উপভোগ করছে। তাদের বস ঠিক কতটা নির্দয় আর পাষণ্ড তা তারা হারে হারে জানে। অভ্রানের ঠোঁটের কোণের হাসিখানা আরও গভীর হয়ে উঠল। সে সোফিয়ার দিকে এক কদম অগ্রসর হলো আর তীক্ষ্ণ কণ্ঠে বলল, I could kill you right now if I wanted to. But if I kill you, I won't be able to achieve my purpose. That's why I still have to keep a slut like you alive. এই বলেই অভ্রান নিজের মার্সিডিজে MGG 63 এর দিকে অগ্রসর হলো। গাড়িতে উঠে বসতেই সে সোফিয়ার মুখের ওপরে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। ইঞ্জিন স্টার্ট দিতেই গাড়ি আপন গতিতে ছুট লাগালো নিজ গন্তব্যের দিকে। লিওন, রিকা আর জেরিন অন্য গাড়িতে করে পিছু নিল তাদের বসের গাড়ির। পেছনে একা পড়ে গেল সোফিয়ার হতভম্ব স্তম্ভ মূর্তি। খানিকটা সময় পর সে নিজেকে ধাতস্থ করে নিল। নিজের ব্রাউন বর্ণের চুল ঠিক করতে করতে বলল, Ti avrò e qualsiasi costo, Evi. কলসিয়াম থেকে ঘুরে আসতে আসতে বেশ অনেক দেরি হয়ে যায় নিশানের। সোনালি সূর্য বিদায় নিয়ে সফেদ সাদা চন্দ্র নিজের রাজত্ব শুরু করলো গগনের বুকে। নিশান সবে ওর মামার বাড়িতে প্রবেশ করেছে। দেহখানা ভীষণ ক্লান্ত, তার চোখ দুটো যেন এক্ষুনি জুড়ে আসবে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল নিজাম শিকদার সোফায় বসে আছেন। মুখাবয়ব চিন্তার ছায়ায় ঢেকে পড়েছে। নিশান ভ্রু কুচকালো, নিজের বুটগুলো খুলে মামার কাছে এগিয়ে গেল আর মৃদু স্বরে বলল, ছোট মামা। নিশানের কণ্ঠস্বর কানে পৌঁছতেই তিনি ওপরে তাকালেন। নিশানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চিন্তিত মুখখানা স্বস্তির চাদরে মুড়িয়ে এলো। নিশানকে একটানে নিজের পাশে বসিয়ে দিলেন আর বিচলিত স্বরে বললেন, তুই ঠিক আছিস তো? এত দেরি কেন করলি বলতো? জানিস কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম তোকে নিয়ে। আরে আরে মামা, শান্ত হও। আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এত চিন্তিত হচ্ছ কেন? নিজাম শিকদার একটা সিক্ত শ্বাস ছাড়লেন। নিশানের মাথায় হাত বুলিয়ে বললেন, রাতের ইতালি যেমন সৌন্দর্য মোড়ানো, ঠিক তেমনই এতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ভয়ঙ্কর রূপের মানুষ। নিজাম শিকদার একটা শুষ্ক ঢোক গিললেন। নিশানকে কিভাবে বুঝিয়ে বললেন তা বুঝে উঠতে পারছেন না। নিশান তার দিকে কৌতূহলী চাহনিতে তাকিয়ে আছে। কালো বর্ণের চোখের মণি জোড়ায় ছড়িয়ে পড়েছে এক রকমের কৌতূহল। নিজাম শিকদার নিজেকে ধাতস্থ করে শুকনো মুখে নিশানের দিকে তাকালেন আর জানালেন,
ইতালি দিনের তুলনায় রাতে অন্ধকারে বেশি বিপজ্জনক। বেশি রাতে করে বাড়ির বাইরে থাকা মোটেও সেফ নয়। কেন এখানে চুরি চামারি হয় নাকি রাতে? নিশানের প্রশ্নে তিনি পরপর দুই ঢোক গিললেন। তাকে এতটা অস্থির হতে দেখে নিশানের কৌতূহল আরও বেড়ে যায়। নিজাম শিকদার উত্তর দিলেন, এখানে রাতের আধারে ঘুরে বেড়ায় মাফিয়া গ্যাংস্টার দল, যারা বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত। ড্রাগ স্মাগলিং থেকে শুরু করে মানব পাচারের সাথে জড়িত তারা। নিজাম শিকদারের কথা শুনে নিশান কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। সে বাংলাদেশে থাকাকালীন সময় ইতালিয়ান মাফিয়া গ্যাংস্টার দল সম্পর্কে বহু লোককথা শুনেছে। তার কাছে বরাবরই এইসব ডার্ক ফিকশন আর ফ্যান্টাসি মনে হয়েছে, কিন্তু এখন নিজের মামার মুখ থেকে শুনে সে না চাইতেও তার কথা বিশ্বাস করে। নিশান শান্ত স্বরে বলল, তুমি চিন্তা করো না মামা, আমি সতর্ক থাকবো। তারপর তারা আরও কিছু সময় টুকটাক কথাবার্তা বলে নিশান তার আর তুবার ঘরের দিকে হাঁটা ধরে। ঘরে প্রবেশ করেই দেখতে পায় তুবা নিজের অ্যাসাইনমেন্ট লিখছে। নিশান কিছু না বলে ফ্রেশ হতে চলেছে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে আসে সে, আর ধপ করে নিজের ক্লান্ত দেহখানা বেডে হিলিয়ে দেয়। তুবা তার পাশে এসে বসে আর মৃদু হেসে জিজ্ঞেস করলো, আজকের দিন কেমন কাটলো নিশান আপু? কলোসিয়াম কেমন লেগেছে? নিশান ওর দিকে তাকালো। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও সে নিচের অধরে এক চিলতে হাসি টেনে বলল, অনেক ভালো লাগছে, জায়গাটা অসম্ভব রকমের সুন্দর ছিল। নিশান থামলো আর তোবার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার উত্তর না জানা পর্যন্ত তার মন প্রশান্তি পাবে না। তাই সে তুবাকে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুবা, ইতালিতে কি সত্যি মাফিয়া গ্যাংস্টারদের বসবাস রয়েছে? আচমকা প্রশ্নে তুবা হতচকিত হয়ে তাকালো নিশানের দিকে, যার কৌতূহলী দৃষ্টি এখন তার নিকট স্থির আছে। তুবা কি উত্তর দিবে বুঝতে পারছে না। বেশ খানিকটা সময় ভেবে সে ফস করে একটা শ্বাস ছাড়ল আর মিহি স্বরে উত্তর দিল, আছে। তারা খুব ভয়ঙ্কর হয়, কারো প্রতি কোনো প্রকার দয়া মায়া দেখায় না, আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর, প্রভাবশালী আর নির্দয় হলো সে। তুবাকে থেমে যেতে দেখে নিশানের কৌতূহল দ্বিগুণ বেড়ে উঠল। তুবা কার কথা বলতে চাইল? তুবা ঢকঢক করে ঢোক গিলছে, যেন সেই ব্যক্তির নাম মনে করতেই তার আত্মা শুকিয়ে আসছে। কে এই ব্যক্তি যার নাম বলতে তুবা এত ভয় পাচ্ছে? সে কি এতটাই নির্দয় আর হৃদয়হীন? নিজেকে আর সংযত রাখতে না পেরে নিশান উত্তেজিত কণ্ঠে বলল, কে সে? তার নাম কি? এবি, দ্য নাইট মনস্টার, যে ফায়ার ড্রাগন গ্রুপের লিডার আর প্রভাবশালী মাফিয়ার পরিবারের সর্বশেষ বর্তমান উত্তরসূরি। তাকে সবাই অনুভূতি শূন্য হৃদয়হীন মনস্টার বলে, কারণ সে কাউকে দয়া না দেখেই কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলে। আর যাদের সে কষ্ট দিতে চায় তাদের জন্য নাকি তার একটি সিক্রেট টর্চার হাউসও আছে। সে সব বৈধ অবৈধ কাজের সাথে লিপ্ত। দেশের প্রধানমন্ত্রী, মিনিস্টাররাও তাকে জমের মতো ভয় পায়। তার আন্ডারওয়ার্ল্ড অবৈধ ব্যবসাগুলো খুব রমরমা। তোমার উত্তর শুনে নিশানের নিজের অজান্তেই শরীরে কেমন শীতল শিহরণ বয়ে গেল। কানের কাছে যেন ফিসফিস শব্দ ধ্বনিত হলো। ফেরিসন। নিশান নড়ে চড়ে উঠল। এ কেমন শব্দ ছিল? নিজের মনের ভ্রম ভেবে সে মাথা ঝাঁকালো আর তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে তুবাকে বলল, আমার না খুব ক্লান্ত লাগছে, তুই বরং তোর অ্যাসাইনমেন্ট শেষ কর, আমি একটু ঘুমিয়ে নিই। তুবা মাথা নেড়ে সম্মতি জানিয়ে পড়ার টেবিলে চলে গেল। নিশানও আস্তে করে নিচের মাথাখানা নরম বালিশে এলিয়ে দিল। সকালে সূর্যের আলো সফেদ পর্দা ভেদ করে রুমে প্রবেশ করতেই নিশান সজাগ হলো। ফোনটা হাতে নিতেই দেখলো অনেকটা বেলা হয়ে গেছে। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে ছুটে গেল বাথরুমে। ফ্রেশ হয়ে একটা সাদা রঙের মধ্যে নীল ফুলের কারুকাজ করা একটি জামা পরে নিল, সেই সাথে ম্যাচিং করে সাদা রঙের বুট। আজ কেন জানি তার ইচ্ছে করছিল লম্বা রেশমি ঘন কালো চুল খোলা রাখতে। তাই আর চুল বাঁধলো না, ডান সাইডে একটা নীল রঙের বাটারফ্লাই হেয়ার ক্লিপ লাগিয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে ছুটে গেল নিচে। সবাই ইতিমধ্যে নাস্তা করতে বসে গেছে। নিশান গিয়ে বসলো তোমার পাশে। দিহান খেতে খেতে বলল, নিশু, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে ভার্সিটি নামিয়ে দিয়ে আমায় আবার যেতে হবে। নিশান চায়ে এক চুমুক দিয়ে বলল, তার প্রয়োজন নেই ভাইয়া, তুমি যাও, আমি একাই যেতে পারবো। শিওর তুই একা আসতে পারবি? নিশান হ্যাঁ বলে মাথা নাড়ল।
নিজাম শিকদার নিশানের দিকে তাকালেন। তাকে দেখে বেশ চিন্তিত লাগে। আজ তার মনের ভেতরটাই কেমন খচখচ করছে, যেন আজ কিছু একটা হতে চলেছে। তা সে শুভ হোক বা অশুভ। তিনি নিশানকে উদ্দেশ্য করে নরম স্বরে বললেন, সাবধানে যাস আর সন্ধ্যার আগে চলে আসিস, কেমন? ওকে মামা। তারপর নিশান বেরিয়ে পড়ল নিজের ভার্সিটির উদ্দেশ্যে। এই নতুন শহরটা তার এই কদিনে কেমন যেন পরিচিত হয়ে উঠেছে। আপন আপন লাগছে এই শহরটাকে। নিশান ভার্সিটি থেকে একটু দূরে দাঁড়ালো। মালিয়া আর জ্যাকবের জন্য অপেক্ষা করছে। ওরা আসলে একসাথে ভেতরে যাবে। ব্যস্ত শহরের বিশাল রাস্তায় জ্যাম লেগেছে। এক একটি গাড়ি একটু একটু করে নড়ছে। এই সাধারণ লোকালয়ের গাড়িগুলোর মাঝে এক প্রভাবশালী ব্যক্তির গাড়িও আটকে পড়েছে। তার মুখখানা বিরক্তিতে ছেয়ে আছে, যার ফলে তার ফর্স কপালে ভাঁজ পড়েছে। ধূসর বর্ণের চোখজোড়া নিজের হিংস্রতাকে আপ্রাণভাবে দমিয়ে রাখতে চেষ্টা করছে। হাসতে জানলা খুলে বাইরে দৃষ্টিপাত করলো সে। চারদিকে অহরহ গাড়ির ভিড়। তখনই তার দৃষ্টি আটকে পড়ল সামনের ভার্সিটির গেটের পাশে। মুহূর্তের মধ্যে সে থমকে গেল। মুখের বিরক্তির ছাপ ম্লান হয়ে গেল অবশ্যই। ধূসর চোখজোড়া আটকে পড়ল গেটের পাশে দাঁড়িয়ে থাকা 5 ফুট 4 ইঞ্চির যুবতীর দিকে, যার পরনে সফেদ সাদা পোশাক, লম্বা কালো রেশমের মতো চুল, কোমর ছুঁই ছুঁই, চুলের এক পাশে বাটারফ্লাই হেয়ার ক্লিপ মেয়েটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যাকে দেখতে ঠিক সদ্য ফোটা কোনো পবিত্র ফুলের মতো লাগছিল। সেই মুহূর্তেই মেয়েটার বন্ধুদের আসতে দেখে মেয়েটির মুখে সেই টোল পড়া মোহনীয় হাসি স্পষ্ট হলো। তার হরিণী চোখের কাদো মণিদয় উজ্জ্বলতায় জ্বলজ্বল করে উঠল। তার চোখে পড়তেই সঙ্গে সঙ্গে গ্যাংস্টার বসের চারপাশটা কেমন থমকে গেল। নিজের বলিষ্ঠ হাতখানা নিজের বক্ষে চেপে ধরল। তার অনুভূতি শূন্য দগ্ধ হৃদয়খানা হঠাৎই কেমন ধকধক করে উঠল। বক্ষপিঞ্জরে আকস্মিক তীব্র ব্যথা অনুভূত হলো। চোখ জোড়া অপলক চাহনিতে আবেশিত হয়ে গেল মুহূর্তেই। হঠাৎ আনমনে সে কর্কশ কণ্ঠে বলল, লিটল স্নোড্রপ। গাড়ির সামনের সিটে থাকা লিওন আর রিকা চমকে উঠল। বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো তাদের বসের পানে, যার দৃষ্টি এখন জানলার বাইরে। ওরা কিছু বুঝতে পারল না। রিকা একবারিয়ে জিজ্ঞেস করলো, বস, আর ইউ ওকে? অভ্রান্ত কোনো উত্তর না দিয়ে বরং কর্কশ কণ্ঠে লিওনের দিকে আদেশ ছুড়ল। Follow her. Collect her all details. লিওন আর রিকা আরেক দফা আশ্চর্য হলো, তাই জানলার বাইরে তাকালো। দেখলো একটি মেয়ে তার বন্ধুদের সাথে ভার্সিটিতে প্রবেশ করলো। রিকা কিছুই বুঝে উঠতে পারল না, কিন্তু লিওনের চোখে মুখে ছড়িয়ে পড়ল সন্দেহের বীজ, যেন গভীর কিছু আজ করতে পারছে। তাই আর সময় নষ্ট না করে লিওন গাড়ি থেকে বেরিয়ে ভার্সিটির দিকে ছুট লাগালো। এইদিকে অভ্রান নিজের চোখ জোড়া আবেশেই বন্ধ করে নিল। সিটে হেলান দিয়ে সেই মেয়েটির মুখশ্রী স্মরণ করলো আর আনমনে সুর ধরল, My little snowdrop. ঝড়ের বেশে লোকেশে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। রিকা ফ্যালফাল চাহনিতে অভ্রানের মুখ পানে তাকালো। গ্যাংস্টার বসের মাথাটা কি গেল নাকি? নিজে নিজে বিড়বিড় করছে, আবার বাংলাতে গানও গুনগুন করছে। রিকা একবার নিজের মাথা ঝাঁকুনি দিল। পুরো ভিলা জুড়ে বিস্তৃত খা খা নীরবতা। কখনো হয়তো ভেসে আসছে ব্লু শ্যাডোর গর্জনের তীব্র আওয়াজ। লিওন আর রিকা গেছে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অগ্রিম প্রস্তুতি নিতে। ভিলাটার দোতলার শেষ দিকে একটি বড় রুম আছে, যাতে অভ্রানের অনুমতি ব্যতীত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অভ্রান্ত বর্তমানে সেই রুমেই অবস্থান করছে। হাতে তার রঙের প্যালেট তুলি আর সামনে ক্যানভাস। পরনে তার ধূসর ট্রাউজার। উদাম উন্মুক্ত বক্ষ সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা যে কোনো নারীকে দুর্বল করতে মহা অস্ত্রের মতো। পিঠখানায় একটা বাক্যে পেঁচিয়ে ধরে থাকা ড্রাগনের ট্যাটু করা, আর কোমরের এক পাশে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা আরেকটি ট্যাটু, নাইট মনস্টার। সে এক নাগারে পেইন্টিং করেই যাচ্ছে। ধূসর বর্ণের আখিজোড়া ক্যানভাস হতে একটু সরছে না। চল শক্ত করে ঠোঁটের কার্নিশে হালকা শীতল হাসি। ক্যানভাসে সে ওই নারীর প্রতিছবি তৈরি করছে। সেই চোখ জোড়ার কালো মণি, ঘন কালো কেশ, চুলে বাটারফ্লাই হেয়ার ক্লিপ, রক্তের মতো রাঙানো ঠোঁটের সেই টোল পড়া শৌখিন হাসি। পেন্টিং করতে করতে অনুভূতিহীন পুরুষের কলুষিত দগ্ধ হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো একটি সুর। অভ্রান্ত থামলো, সাথে থামলো তার হাতের আঁকাবাঁকার রেখাগুলো। পেন্টিংয়ের দিকে নিষ্প্রভ তাকিয়ে রইল আর কর্কশ কণ্ঠে বলল,
নিশান মির্জা আরহা। নামটা এমনভাবে উচ্চারণ করলো যেন সে এরশাদ গ্রহণ করলো, যেন সে জানতে চাইলো এই নামটি তার অধর থেকে কেমন শব্দে বেরিয়ে আসে। তার কাছে জিনিসটা বেশ রোমাঞ্চকর লাগছে বটে। এই ভিনদেশি মেয়ের প্রতি তার এই হঠাৎ আকর্ষণ বড়ই আশ্চর্যের। তার পেছনে অহরহ কত শত নারী ঘুরে বেড়ায় শুধু তার একটু সান্নিধ্য পাওয়ার আশায়, তার একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু অভ্রান মেহফিল তো একজন অনুভূতিশূন্য হৃদয়হীন গ্যাংস্টার, যাকে মনস্টার বললেও ভুল কিছু হবে না। তার মতো এই হৃদয়হীন মাফিয়ার কাছে একটি বাঙালি মেয়ের প্রতি এত আকর্ষণ অ্যাডভেঞ্চারের চেয়েও কম কিছু নয়। ঘন্টা তিনেক আগে লিওনোকে সেই মেয়েটি মানে নিশানের সকল ইনফরমেশন এনে দিয়েছে। তখন থেকেই সে এক নাগারে নিচের পেইন্টিং রুমে নিশানের প্রতিচ্ছবি তৈরি করতে ব্যস্ত। অভ্রান রঙের প্যালেট আর তুলিটা টেবিলের উপর রাখল। নিশানের প্রাণবন্ত হাসি মাখা প্রতিচ্ছবির দিকে অভিব্যক্তিহীন চাহনি নিক্ষেপ করল আর হাসকি স্বরে বলল, কিছু একটা তো আছে তোমার মাঝে মেয়ে, সামথিং ভেরি স্পেশাল। আদারওয়াইজ এই হার্টলেস অভ্রান মেহফিলের দৃষ্টি আকর্ষণ করা এতটাও সহজলভ্য কাজ নয়। হঠাৎ তার অধরে এক রহস্যঘেরা হাসির ঘন ঘটা সুস্পষ্ট হলো। সে শীতলতম নিচু কণ্ঠে আওয়াজ তুলল, টুমরো লিটল স্নোড্রপ ফ্লাওয়ার। সেদিন রাগের মাথায় ডেভিডকে শ্যুট করে মেরে ফেলায় তার বাবা অ্যালেক্স প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে নিজের স্পাইদের। অভ্রান অবশ্য এসব তথ্য অনেক ভালো করেই জানে, তবুও তার মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা কাজ করছে না, বরং সে বেশ আয়সের সাথেই তা উপভোগ করছে। একজন হার্টলেস গ্যাংস্টারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু করা তো স্রেফ হাস্যকর। তবে লিওন বেশ চিন্তায় আছে, কারণ ফায়ার ড্রাগন গ্রুপের সেকেন্ড লিডার সে, লিওনার্দো পিউরো। অভ্রানের মতো হুটহাট রেগে মাথা খেয়ে তাণ্ডব চালায় না সে, বরং শান্ত মস্তিষ্কের ভয়ঙ্কর খেলোয়াড় সে। বয়সে অভ্রানের 1 বছরের ছোট সে, নিজের কাজের প্রতি নিষ্ঠাবান আর অত্যন্ত স্ট্রিক্ট। কিন্তু কখনো কখনো তাকে হেসে খেলে কথা বলতেও দেখা যায়, যার ছিটে ফোটাও অভ্রানের মাঝে নেই। অন্যদিকে রিকা অন্যদের সামনে গম্ভীর থাকলেও লিওনার জেরিনের সাথে সে প্রাণ চঞ্চল ছেলে। যদিও সে বয়সে অভ্রানেরও বড়, তবুও অভ্রানের প্রতি সে একনিষ্ঠ। তার একটাই উদ্দেশ্য, ফায়ার ড্রাগন গ্রুপকে আর তাদের মাফিয়া বসকে নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করা। আর জেরিন তুর্জকা হলো ফায়ার ড্রাগনের একজন দক্ষ ও বেস্ট স্পাই। সে মেয়ে কম ছেলে বেশি, কারণ এই মেয়েকে বেশিরভাগ সময় ছেলেদের পোশাক পরেই ঘোরাফেরা করতে দেখা যায়। ওই যে কথাই আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। ছেলেদের দলে থাকতে থাকতে আচার আচরণও তাদের মতোই, তবে কখনো কখনো তার নারী সত্তা তাকে নাড়া দিয়ে ওঠে। নিজের যন্ত্রণাদায়ক অতীত স্মরণে আসতে ফাঁকা ঘরে আওয়াজ ছেড়ে কাঁদে। অভ্রানের ভিলা সাউন্ড প্রুফ হওয়ায় তার এই আর্তনাদ কেউ শুনতে পায় না। লিওন গার্ডেনে বসে বসে ড্রিঙ্কস করছিল, তখন সেখানে জেরিন আর রিকাও আসে। ওরা ওর পাশে বসলো। জেরিনও নিজের জন্য 1 গ্লাস ড্রিঙ্কস ঢেলে নিল। রিকা বাঙালি হয়, সে ড্রিঙ্কস করে না আর কেউ তাকে জোরও করে না। লিওনকে গভীর ধ্যানে নিজের ভাবনায় ডুবে থাকতে দেখে রিকা জিজ্ঞেস করলো, কি এত ভাবছিস লিও? আর রিকার প্রশ্নে লিওন ভাবনা থেকে বেরিয়ে এলো। রিকা আর জেরিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে চিন্তিত স্বরে বলল, অ্যালেক্সা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, চারদিকে স্পাই লাগিয়ে দিয়েছে। জেরিন ডিভানে গায়ে দিয়ে বলল, স্পাই লাগিয়ে কি খুব একটা কাজ হবে? হেভি তো হার্টলেস, না আছে কোনো দুর্বলতা আর না আছে কোনো পিছুটান। ওর ক্ষতি করা এতটাও সহজলভ্য কাজ নয়। জেরিনের কথায় রিকাও সায় দিল, কিন্তু লিওন সায় দিতে পারল না। সে কিছুটা গম্ভীর স্বরে বলল, সব কিছু হালকাভাবে নেওয়া উচিত না জেরি। ডেমন শার্ক দলের সাথে আমাদের দ্বন্দ্ব আজকে না, বরং বহুদিনে। অ্যালেক্সার ছোট ছেলে আমাদের কারণেই রাশিয়ান মাফিয়াদের হাতে মারা পড়েছে, আর এখন অভ্রান সেদিন রাগের মাথা খেয়ে অ্যালেক্সার বড় ছেলে ডেভিডকেও উপরে পাঠিয়ে দিল। তোদের কাছে কি এখনো মনে হয় অ্যালেক্সা হাত পা গুটিয়ে বসে ছেলে হারানোর শোকে কাতর হয়ে পড়ে থাকবে? লিওনের গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো কানে পৌঁছতেই জেরিন আর রিকা নড়ে চড়ে বসল। আসলেই তো বিষয়টাকে হালকাভাবে নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। জেরিন তখন প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, তাহলে এখন আমরা কি করব? এবি তো দেখছি চুপচাপ বসে আছে। লিওন একবার জেরিনের দিকে তাকালো। ছেলেটা মানুষ পটে কি যেন অনুমান করতে চাইছে। তারিকার চোখ এড়ালেও জেরিনের চোখ এড়াতে পারল না।
জেরিন ওর হাতে হাত রাখতেই লিওন নিজের জগৎ থেকে বেরিয়ে এলো। শান্ত স্বরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। এই নিয়ে আমরা পরে কথা বলবো। ওর কথায় দ্বিমত পোষণ করতে পারল না রিকা বা জেরিন। রিকা উঠে চলে গেল বাড়ির ভেতরে। জেরিন যখন উঠতে যাবে তখনই লিওন নিষ্প্রভ কণ্ঠে বলে উঠল, এবার মাথার চুলগুলোকে একটু বড় হতে দিলে ভালো হয় জেরি। আকস্মিক মন্তব্যে জেরিন ভ্রু কুচকে তাকালো শান্ত পুরুষটির পানে। জেরিনের চুলগুলো টম্বয় কাট স্টাইলের। গত কয়েক বছর ধরে ও এই স্টাইলেই চুল কাটে, কিন্তু আজ লিওনের এমন মন্তব্যে হঠাৎ নিজের মধ্যেই সেই কমল নারী সত্তা কড়া নেড়ে উঠল। জেরিন শুকনো মুখে বলল, কেন অতীতের কষ্টগুলোকে জাগ্রত করতে চাইছো? তোমার অতীতকে আমি মোটেও জাগ্রত করতে চাইছি না। তোর সাথে যা হয়েছে তা এক ভয়ানক দুঃস্বপ্ন ছিল, সেটাকে ভুলে বাঁচতে শিখেছিস তুই। কিন্তু তার সাথে সাথে তোর কমল সত্তাটাও যে দিন দিন নেতিয়ে যাচ্ছে জেরি। আমি যে শত চেষ্টা করেও আগের জেরিনের সাথে এই জেরিনের কোনো মিল খুঁজে পাচ্ছি না। জেরিন নির্বাক চিত্তে তাকালো লিওনের দিকে। গিছিলের ওর প্রতি এত দরদ কেমন যেন লাগছে জেরিনের কাছে। জেরিন দ্রুত উঠে দাঁড়ালো আর ঘন পায়ে ভিলার ভেতরে চলে গেল। লিওন ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। এখনও শীতের মরশুম পুরোপুরি শুরু হয়নি, তবে ভোরের দিকে বেশ শীত শীত একটা ভাব শুরু হয়ে গেছে। হালকা আবছা কুয়াশারা জানান দিচ্ছে যে শীত আসছে খুব শীঘ্রই। সূর্যি মামা আজকাল একটু দেরি করেই দেখা দিচ্ছে আকাশ পানে, কিন্তু আজ সকাল থেকেই দমকা হাওয়া বইছে। পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে আছে, ঠিক যেমনটা হয় বড় কোনো ঝড় আসার পূর্বে। এদিকে নিশান রানী আজ বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে। মনটা আজ তার বেশ ফুরফুরে, তাই তো মামিকে নাস্তা বানানোর কাজে এটা ওটা দিয়ে সাহায্য করছে। নাস্তা বানানো শেষে সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসলে নিজাম শিকদার খাওয়া শুরু করতে করতে বললেন, অনেক দিন হলো আমরা কোনো পিকনিকে যাই না, ভাবছি এই হলিডেতে কোথায় যাব, কি বলো তোমরা? এটা খুব ভালো আইডিয়া মামা। তাহলে চলো কোথাও যাই। নিশান খুশিতে গদগদ, কেন যেন আজ তার অজান্তেই খুব আনন্দ লাগছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো কারণ তার নিজের কাছে নেই। বাবা আর নিশানের কথায় সায় দিয়ে দিহান বলে উঠল, সমুদ্রের পাড়ে গেলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হবে। ইতালিতে এসেছি পর্যন্ত এখনও সমুদ্র পাড়ে ঘুরতে যাওয়া হয়নি আমার। দিহান ও নিশানের সাথে সহমত পোষণ করলো। তাই নিজাম শিকদার আর আয়েশা বেগম ঠিক করলেন তারা পিকনিক করতেই সমুদ্রের পাড়ে যাবেন। খেতে খেতে হঠাৎই নিশানের কিছু একটা মনে পড়ে গেল। ঠোঁটের কোণের হাসিখানার নিমিষেই তলিয়ে পড়ল অতুল গহ্বরে। মলিন মুখ নিয়ে সূক্ষ্মস্বরে মামাকে জিজ্ঞেস করল, ও বাড়ির কোনো খবর আছে তোমার কাছে মামা? নিশানের সূক্ষ্ম কণ্ঠ ধ্বনিত হওয়া মাত্রই ডাইনিং রুমের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেল। বিষণ্ণতারা হঠাৎই কড়া নেড়ে উঠল। নিজাম শিকদার দগ্ধ শ্বাস ছেড়ে উত্তর দিলেন, তোর বড় মামার সাথে কাল রাতে কথা হয়েছিল। ভাইজান বললেন তোর মির্জা ইন্ডাস্ট্রিজের সকল দায়িত্বভার রওশনকে দেওয়া হয়েছে, আর তোর চাচা চাচি তো এই খুশিতে পুরো মহল্লায় মিষ্টি বিলিয়েছে। মামার কাছ থেকে এমন উত্তর পেয়ে তাচ্ছিল্যের হাসি দিল নিশান। মানুষ সত্যিই খুব স্বার্থপর হয়, আর এই মানুষগুলো আপনজনের মুখোশ পরে থাকে সর্বদা। নিশানের মনটা খুব ছোট হয়ে গেল। খাওয়া ছেড়ে উঠে নিজের ঘরে চলে গেল। আয়েশা বেগম যেতে চাইলে নিজাম শিকদার তাকে থামালেন। মেয়েটার এখন একটু একা থাকার প্রয়োজন, তাকে সেই সময়টুকু দেওয়া দরকার। আয়েশা বেগমও আর গেলেন না। নিজাম শিকদার শুধু অসহায়ভাবে একটা শ্বাস ছাড়লেন। ভার্সিটির ক্যাম্পাসে অন্যান্য স্টুডেন্টদের সাথে বসেছিল নিশান, মালিয়া আর জ্যাকব। ওরা তিনজন ওদের মতোই গল্পগুজব করতে ব্যস্ত ছিল। তখন কিছু ছেলে স্টুডেন্ট ছুটে আসতে আসতে চেঁচিয়ে বলতে থাকলো, নাইট মনেস্টার আসছে, নাইট মনেস্টার আসছে। তাদের এহেন চেঁচানোতে অন্যান্য স্টুডেন্টরা আতঙ্কিত হয়ে উঠল। নাইট মনস্টার মানে অফরান মেহফিল। ব্যাস, সকল স্টুডেন্ট এদিক ওদিক ছুটতে শুরু করলো। সবার এমন আতঙ্কের হইচই দেখে মালিয়া আর জ্যাকব আতঙ্কিত হয়ে ওঠে। এদিকে এইসবের আগাগোড়া কিছুই নিশানের মস্তকে ঢুকছে না। সে মূর্তির ন্যায় বিভ্রান্ত নয়নে সকলের ছোটাছুটি পর্যবেক্ষণ করছে। মালিয়া আর জ্যাকব উঠে দাঁড়ালো। মালিয়া নিশানের হাত ধরে ভার্সিটির অডিটোরিয়ামের দিকে দ্রুত পায়ে হাঁটা ধরল। অন্যদিকে ভার্সিটির পার্কিং লটে 10টি গাড়ি পরপর এসে থামল। সামনের মার্সিডিজে MVG 63 থেকে বেরিয়ে এলো সকলের আতঙ্কের মূল উৎস, দ্য লিডার অফ ফায়ার ড্রাগন গ্রুপ, গ্যাংস্টার বস অফরান মেহফিল।
সেই তাগড়া জিম করা সুঠাম দেহ, চওড়া কাঁধ, বাইসেপ পেশি, শক্ত চোয়াল আর অনুভূতিহীন মায়াশূন্য ধূসর বর্ণের অক্ষিযুগল। তার আগমনে পুরো ভার্সিটিতে এক ভয়াবহ আতঙ্কের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অভ্রানের দুপাশে দাঁড়ায় লিওন আর রিকা, আর তাদের পেছনে জেরিন সহ বেশ কয়েকজন পালোয়ান গার্ড। তার এমন আগমনে ভার্সিটির প্রফেসররাও ভয়ে আত্মহারা। কেউ ছিল সাহস পাচ্ছে না হৃদয়হীন মাফিয়ার সামনে আসতে। এদিকে নিশান যখন মালিয়া আর জ্যাকবের সঙ্গে অডিটোরিয়ামের দিকে অগ্রসর হচ্ছিল, তখনই দুজন স্টুডেন্টদের ধাক্কায় নিশানের হাতখানা মালিয়ার হাতের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোমল দেহখানি পড়ে যাবে এমন মুহূর্তে কারো গ্লাভস পরিহিত একখানা শক্ত বলিষ্ঠ পুরুষালী হাত ওর কোমল কোমর পেঁচিয়ে ধরে। আকস্মাৎ এহেন পরিস্থিতিতে নিশানের মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। তার সাথে এই মুহূর্তে কী হচ্ছে তা যেন মস্তিষ্ক ঠাউর করতে অক্ষম হচ্ছে। এদিকে মালিয়া আর জ্যাকবের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ ওদের সামনে নিশান এই মুহূর্তে আর কারো নয়, বরং ডেঞ্জারাস গ্যাংস্টার লিডার নাইট মনস্টারের বাহুতে আছে। হঠাৎ নিশান আপাদমস্তক বুঝতে পারল পরিস্থিতি। চোখ উঠিয়ে প্রথমবারের মতো নিচের কালো নয়নজোড়া আবদ্ধ করলো সেই অনুভূতিহীন ধূসর বর্ণের অক্ষিপটে। এই অচেনা পুরুষটির চোখজোড়া খুব আকর্ষণীয় লাগলো নিশানের কাছে। মনে হলো সময়চক্র হঠাৎই থেমে গেল। কিছু একটার তীক্ষ্ণ টান অনুভব হলো দুটি হৃদয়, কিন্তু এর অর্থ বুঝে ওঠার সক্ষমতা যেন দুজনের কারো মাঝেই নেই। নিশান কোনো মতে খোর কাটিয়ে দ্রুত দূরে সরে তাড়ালো অচেনা পুরুষটির কাছ থেকে। অভ্রান শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে থাকা বিব্রত বোধ করা নারীর দিকে। তখনই তীব্র কণ্ঠে অভ্রান নিশানের উদ্দেশ্যে বলে উঠল, লিটল স্নোড্রপ। এক্সকিউজ মি। নিশান চকিত অবাক চাহনি নিক্ষেপ করলো অভ্রানের দিকে আর সাবলীল কণ্ঠে বলল, আপনি ভুল করছেন। আমার নাম স্নোড্রপ নয়, আমার নাম নিশা। নিশান নিজের বাক্যটি পুরোপুরি শেষ করার পূর্বেই অভ্রান মেয়েটির থেকে কথা কেড়ে নিয়ে নিজেই বলে উঠল, নিশান মির্জা আরহা, মৃত সাইফুল মির্জা ও মৃত জুই বেগমের একমাত্র কন্যা এবং মির্জা ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরসূরি। নিশান থ হয়ে গেল। এই অচেনা লোকটা ওর সম্পর্কে এত কিছু জানলো কিভাবে? লোকটা কি ওকে স্টকিং করছে নাকি? এই চিন্তা মাথায় আসতেই নিচের মধ্যে থাকা বাঘিনী সত্তাটা হঠাৎই সজাগ হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে অভ্রানকে সোজা ভাষায় প্রশ্ন ছুড়ে দিল, ডিড ইউ স্টক মি? অভ্রান কিছু বলার পূর্বেই রিকা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হেই ইউ, ডু ইউ নো হু ইউ আর টেকিং টু? এমন কঠিন কণ্ঠ শুনে নিশানের মেজাজ চিরচির করে তুঙ্গে উঠল। বেশ ঝাঁঝালো স্বরে বলে উঠল মেয়েটা, কেন, জেনে কি করব? ওনাকে চিনি কি আমি 5 টাকা পাবো? ওর এমন জবাবে রিকা, লিওন, জেরিন সহ সকল গার্ড হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। কারো কারো তো মুখখানা হা হয়ে গেছে। এদিকে গ্যাংস্টার বসের সেই দিকে কোনো হেলদোল নেই। সে তো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তেজি যুবতীর মুখপানে। মেয়েটার এই তেজি সত্তা গ্যাংস্টার বসের কলুষিত দগ্ধ হৃদয়টা পুড়িয়ে দিচ্ছে। টেনে হিসড়ে বের করে আনতে চাইছে তার লুকায়িত সেই সূক্ষ্ম মনটাকে। কিন্তু গ্যাংস্টার বস তো তা এত সহজে হতে দেওয়ার পাত্র নয়। সে নিশানের দিকে এক কদম অগ্রসর হলো। মেয়েটার দিকে কিছুটা ঝুঁকে হাসকি স্বরে আওয়াজ করলো, I'm impressed with your attitude, little snowdrop. এমন মনমাতানো হাসকি স্বর কানে পৌঁছতেই নিশান নিজ স্থানে জমে গেল। এই কণ্ঠস্বর তাকে যেন কোনো এক অদৃশ্য টানে বশীভূত করে নিয়েছে নিমিষে। নিশানকে নির্বাক দেখিয়ে অভ্রানের অধরে ক্রূর হাসির ঝিলিক সুস্পষ্ট হলো। সে তো এটাই চেয়েছিল, নিজের কণ্ঠের মাধ্যমে মেয়েটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে, আর সে তাতে পুরোপুরি সক্ষম। হঠাৎ কোনো পূর্ব সতর্ক ছাড়াই গ্যাংস্টার বস একটি অবিশ্বাস্য কাণ্ড করে বসল, যা সকলের চক্ষু চরকগাছ করে তুলল। সে কোনো সতর্ক ছাড়াই নিশানের কমল তনু হ্যাকম্যানের মতো নিজের কাঁধে তুলে নিল। নিশান রাগে চিৎকার চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসার সাহস করতে পারল না। আর না নাইট মনস্টারের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল। সে মেয়েটাকে নিচের কাঁধে করে নিয়ে হাঁটতে আরম্ভ করলো তার গাড়ির দিকে। পেছনে ফেলে গেল কিং কর্তব্য বিমূঢ় ক্যাম্পাসে অবস্থানরত সকল স্টুডেন্ট আর নিশানের বন্ধু মহলকে। ইতালির আজ আকাশ ভীষণ বিষণ্ণ, তাই তো সূর্যি মামার আজ দেখা মিলল না। চারপাশ জুড়ে কেমন দমকা হাওয়া বইছে। পরিবেশ এমন থমথমে থাকা সত্ত্বেও মানুষগুলো দিব্যি নিজের কর্মস্থলের উদ্দেশ্যে ছোটাছুটি করছে। এদিকে মার্সিডিজে
গাড়ির ব্যাকসিটে নিশান চুপচাপ অভ্রানের পাশে বসে আছে। সামনে থাকা লিওন আর রিকার কথা শুনে বুঝতে পারল এরাই সেই নির্দন মাফিয়া টেরোরিস্ট যাদের জন্য আতঙ্কিত সারা ইতালি, যাদের কথা ওর মামা আর তুবাও বলেছিল। অভ্রান যখন জোর করে ওকে গাড়ির ভেতরে ঢুকিয়েছিল তখন মেয়েটা বেশ চেঁচামেচি করছিল, চিৎকার করছিল। তাই অভ্রান তখন ওকে বেশ কাঠিন্যতার সাথে একখানা ধমক দিয়েছিল। জীবনে প্রথম কারো কাছে এমন ধমক খেয়ে মেয়েটার মুখখানি একদম চুপসে গেছিল। তার সাথে এটাও বুঝতে পেরেছিল এদের সাথে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। তাই তো সেই কখন থেকে মেয়েটা মুখে কুলু পেটে বসে আছে। গাড়িটি এক পর্যায়ে নিশানের মামার বাড়ির সামনে এসে থেমেছে। নিশান ভ্রু কুচকালো খানিকটা। ওর মামার বাড়ির সামনে কেন আসলো? ও তো ভেবেই রেখেছিল অনেক খারাপ কিছু। অভ্রান গাড়ি থেকে নেমে নিশানের জন্য দরজা খুলে দিল। নিশানকে কোনো ফুরসত না দিয়েই ছেলেটা হঠাৎই ওকে নিচের বাহুডোরে তুলে নিল। নিশান চমকে উঠল। অভ্রান একবারও ওর মুখ পানে তাকালো না, সোজা ওকে নিচের বাহুতে রেখেই বাড়ির ভেতরে প্রবেশ করল। নিজাম শিকদার তখন বসে বসে নিউজ পেপার পড়ছিলেন। অগত্যা কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে চাইলেন। সঙ্গে সঙ্গে সামনের দৃশ্য দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অভ্রান তার দৃষ্টি উপেক্ষা করে নিশানকে সোফার উপর আস্তে করে ফেলে দিল আর নিজাম শিকদারের দিকে শীতল চাহনিতে তাকালো। বেশ সাবলীল ভঙ্গিমায় বলল, মাফিয়া বস নাইট মনস্টার আপনার বাড়ি বয়ে এলো, তা আমায় স্বাগতম জানাবেন না মিস্টার শিকদার? নিজাম শিকদার যেন চমে গেলেন। নড়াচড়া করার শক্তিটুকু মুহূর্তেই হারিয়ে ফেললেন। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তার প্রাণ পাখিরা যেন জানলা দিয়ে উড়ে যাওয়ার উপক্রম। মাফিয়া বস যে কোনো উদ্দেশ্য ছাড়া তার মতো সাধারণ মানুষের বাড়িতে আসেনি তা তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তিনি নিশানের দিকে তাকালেন। মেয়েটা কেমন চুপ হয়ে আছে। বেশ অদ্ভুত ঠেকল বিষয়টা তার কাছে। তিনি অভ্রানের দিকে তাকিয়ে শুষ্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমি কি কোনো করে ফেলেছি অভ্রান লিডার, নাকি নিশান কোনো ভুল করেছে? অভ্রান তীরের ধনুকের মতো দৃষ্টি ছুড়ল নিজাম শিকদারের দিকে আর গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্ন করা আমার মোটেই পছন্দ নয়। নিজাম শিকদার শুকনো ঢোক গিললেন। মার্জনা চাইতে যাবেন তার আগেই অভ্রান আবার বলে উঠল, আপনার একটা জিনিস আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে, তাই আমি সেই জিনিসটাকে আমার করে নিয়ে যেতে এসেছি। নিজাম শিকদার চকিত চমকে উঠলেন। তার মতো সাধারণ মানুষের এমন কি থাকতে পারে যা অভ্রান মেহফিলের মতো একটা হৃদয়হীন অনুভূতি শূন্য মাফিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে? বিষয়টি বুঝে উঠতে পারলেন না নিজাম শিকদার। শুকনো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি কি জিনিস? অভ্রান ক্রূর হাসল। এক হাতে নিচের সিল্কি কালো চুল ব্রাশ করতে করতে স্বাভাবিকভাবেই বলল, আপনার ভাগ্নিকে, আমার নিশান মির্জা আর হাকে চাই। মুহূর্তেই মামা ভাগ্নি দুজন থ হয়ে গেল। দূর থেকে আয়েশা বেগমও ভয়ে চুপসে গেলেন। মাফিয়া বসের কোনো কিছুতে একবার নজর পড়লে সে সহজে তা হাতছাড়া করে না, বরং যে কোনো মূল্যে তা ছিনিয়ে নিজের করে নেয়। নিজাম শিকদারের আত্মা থরথর করে কাঁপছে। মেয়েটা একটা স্বাভাবিক জীবনের জন্য নিজের দেশ ছেড়ে এই দেশে এসেছে, অথচ এখানে এসে যেন আরও বড় মহা বিপদে পড়ল। কথায় আছে, অভাগ্যে যেদিকে তাকায় সাগর শুদ্ধ শুকিয়ে যায়। নিশানের ভাগ্যটাও যেন এমনই হয়ে উঠেছে। একটু সুখের জন্য, একটা স্বাভাবিক জীবনের জন্য এসেছিল এই দেশে, অথচ এখন যেন জমের মুখে পড়েছে। নিজাম শিকদার কি করবেন বুঝতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে নিশান তেঁচালো কণ্ঠে চেঁচিয়ে উঠল, মগের মুল্লুক পেয়েছেন নাকি আপনি? আপনি বললেন আর আমি ধীরেই করে নাচতে নাচতে আপনার সঙ্গে চলে যাব। নিশানের জায়গায় অন্য কেউ হলে অভ্রান হয়তো তার সাথে এভাবে কথা বলার স্পর্ধা দেখানোর জন্য তাকে মেরে মাটিতে পুঁতে ফেলত, কিন্তু এখন তা করার বদলে তার ঠোঁটের হাসিখানা আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। সে এক কদম নিশানের দিকে এগিয়ে গিয়ে হাসকি স্বরে বলল, যাবে, অবশ্যই তুমি আমার সাথে যাবে, তাও আবার আমার বউ হয়ে। কে যেন হঠাৎই আগ্নেয়গিরিতে বিস্ফোরণের মতো। অভ্রান যে এমন কিছু বলবে তা সবার কল্পনার বাইরে ছিল। নিশানের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে, ফর্সা গালগুলো রাগের টসটসে লাল বর্ণ ধারণ করেছে, কান দিয়ে আগুনের ফুলকির মতো গরম ধোঁয়া বেরোচ্ছে। মেয়েটা রাগে গর্জে উঠল। শক্ত করে মাফিয়া বসের শার্টের কলার খামচে ধরে চেঁচিয়ে বলল, কি মনে করেনটা কি? হ্যাঁ, নিজেকে আপনি মাফিয়া বস হয়েছেন দেখে কি দুনিয়া কিনে নিয়েছেন? আপনার মতো একটা গ্যাংস্টার টেররিস্টকে আমি কখনোই বিয়ে করব না।
ব্যাস নিশানের এই বাক্যগুলোই যথেষ্ট ছিল অভ্রানের ভেতরে থাকা হিংস্র দানবটাকে জাগ্রত করতে। ধূসর বর্ণের চোখজোড়া মুহূর্তে রক্তের মতো লাল বর্ণ ধারণ করলো। নিজের সংযম হারিয়ে সে শক্ত করে খামচে ধরল মেয়েটার নরম বাহুজোড়া। আকস্মিক আক্রমণের যন্ত্রণায় আটকে উঠল নিশান। নিজাম শিকদার আর আয়শা বেগম মেয়েটার কাছে যেতে চাইলে দুজন গার্ড তাদের রাস্তা আটকে দেয়। নিশান বারবার অভ্রানের বাঁধন থেকে মুক্ত করার বৃথা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজের ফ্রিতাহিত জ্ঞান বিসর্জন দিয়ে অভ্রানকে কথাগুলো বললেও এখন বুঝতে পারছে সে কি ভুলটাই না করেছে। কিন্তু এতে তার আত্মবিশ্বাসের একটুও নড়চড় হলো না। সে তো একেবারে ভুলও কিছু করেনি। ওর মতো একটা সাধারণ মানুষ কেনই বা একটা গ্যাংস্টারকে জেনে শুনে বিয়ে করতে যাবে? অভ্রানের বাঁধন আরও শক্ত হয়ে এলো। সে রাশভারী কণ্ঠে নিশানের দিকে কথা ছুড়ল। আমার সামনে একদম উঁচু গলায় কথা বলার স্পর্ধা দেখিও না মেয়ে। এই মাফিয়া বস যে কতটা ভয়ঙ্কর তা তুমি কল্পনাও করতে পারছো না। এই বলে অভ্রান নিশানকে সোফায় ছুঁড়ে ফেলল আর গর্জন দিয়ে বলল, তোমাকে আমি আমার সাথে করে নিয়ে তবেই যাব। সে তুমি চাও বা না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। অভ্রানের এমন হিংস্র রূপ দেখে নিশান আর ভীতু না হয়ে পারল না। বুকের ভেতরটা কোনো এক অজানা ভয়ে টুকরে উঠল। অভ্রান নিশানের দিকে ঝুঁকে পড়ল আর হিমশীতল কণ্ঠে বলল, যদি তুমি এখন আমায় বিয়ে না করো তাহলে বিলিভ মি, তোমার এই মামা মামি আর কাজিনদের অস্তিত্ব এই দুনিয়া থেকে মুছে দিতে আমার খুব একটা সময় লাগবে না। না। নিশান চেঁচিয়ে উঠল। নিজেকে এই মুহূর্তে সবচেয়ে অসহায় মনে হচ্ছে তার দুর্বলতাগুলো এভাবে সামনে বেরিয়ে আসা সে মোটেও সহ্য করতে পারছে না। মেয়েটা নিজেকে সংযত করে নিল। নিজের জ্বলন্ত কালোমণি রক্ষীজোড়া আবদ্ধ করল সেই ধূসর বর্ণের অক্ষিপটে আর চেঁচিয়ে উঠল, ঠিক আছে, করব আমি আপনাকে বিয়ে, কিন্তু কান খুলে শুনে রাখুন, এই বিয়েটাই হবে আপনার ধ্বংসের মূল কারণ। এই নিশানের জন্য একদিন আপনার গড়া পাপের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে ধূলিসাৎ হয়ে যাবে। অভ্রানের অভিব্যক্তিহীন অক্ষিযুগল এখনও তেজি নারীর মধ্যে আবদ্ধ। মেয়েটার এই দিকটা ভীষণ পছন্দ হয়েছে তার ঠোঁটের কোণের ক্রূর হাসি সুস্পষ্ট হলো। অভ্রান মেহফিলকে বুঝি ধ্বংস করা এতই সহজ? না, কখনোই না। ধ্বংস তাকেই করা যায় যার দুর্বলতা থাকে, যার পিছু টান থাকে। কিন্তু অভ্রান মেহফিলের এই দুনিয়াতে না আছে কোনো দুর্বলতা আর না আছে কোনো পিছু টান। অভ্রান নিজের হাসি বজায় রেখে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নিজাম শিকদার নিচের রুমে এসে দরজা লাগিয়ে দিলেন। রুমের বাইরে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। তিনি বাথরুমে গিয়ে সোহেল শিকদারকে কল করলেন। দুবার রিং হওয়ার পর সোহেল শিকদার কলটি রিসিভ করলো। তখনই তাকে কথা বলার কোনো ফুরসত না দিয়ে নিজাম শিকদার উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলেন, সব শেষ ভাইয়া, সব শেষ। মেয়েটা সাধারণ স্বাভাবিক সুখের জীবন দিতে গিয়ে আমরা ব্যর্থ হলাম। না চাইতেও তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ল। ওদিকে ফোনের ওপারে সোহেল শিকদার তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলেন না। বেশ বিরক্তিকর কণ্ঠে বললেন, এমন হেওয়ালিপনা না করে স্পষ্টভাবে বলো কি হয়েছে। নিশান ঠিক আছে তো? না, নিশান ঠিক নেই। ইতালির সবচেয়ে ডেঞ্জারাস গ্যাংস্টার বসের নজর পড়েছে আমাদের নিশুর উপর। সে নিশুকে বিয়ে করতে জোর করেছে এবং নিশুকে আর আমাদেরকে হুমকি দিয়েছে ভাইয়া। আমি বুঝতে পারছি না কি করব। নিশুর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আর তুমি তো জুইকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা জীবনের সকল পরিস্থিতিতে নিশুকে রক্ষা করব। নিজাম শিকদার অস্থির হয়ে উঠলেন। ভয়েরা তাকে জেঁকে ধরেছে। সোহেল শিকদার মন দিয়ে তার কথা শুনলেন। সাধারণ কোনো মানুষ হলে কিছু একটা ব্যবস্থা করা যেত, কিন্তু এইটা তো স্বয়ং গ্যাংস্টার বস, একে কিভাবে আটকাবে? বেশ কিছু মুহূর্ত তিনি চুপ রইলেন। তারপর ফোঁস করে একটা শ্বাস ছেড়ে নিজাম শিকদারকে উদ্দেশ্য করে বললেন, তুই শুধু কোনোভাবে বিয়েটা আটকানোর চেষ্টা করতে থাক। এইমাত্র একজনকে খবরটা জানানো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সেই কিছু করতে পারবে। নিজাম শিকদার ভ্রু কুঁচকে ফেলেন আর ভাইকে প্রশ্ন ছুড়লেন, কার কথা বলছো তুমি? আদি নয় তো? আদি, ওই পারবে। ইয়ার কি মেরো না ভাইয়া। এভি ডেঞ্জারাস গ্যাংস্টার বস, মাফিয়া গডফাদারের নাতি। ওর কাছে আদিও তুচ্ছ। আর আদি যদি কিছু করতেও পারে তাহলে এখানে আসতেই তো ওর 15-16 ঘন্টা লেগে যাবে।
এতক্ষণ আমি ওই টেররিস্টকে আটকে রাখতে পারবো না। নিজাম শিকদারের কথাটা যুক্তিসঙ্গত হলেও সোহেল শিকদার এখন তার পরোয়া করলেন না। তিনি বেশ বিশ্বাসের সাথে উত্তর দিলেন, আদি আমার ছেলে, ওর ওপর আমার বিশ্বাস আছে। ও ঠিক কিছু না কিছু একটা ব্যস্ত করবেই। এই বলে সোহেল শিকদার কল কেটে দিল। এদিকে নিজাম শিকদার বিভ্রান্ত দৃষ্টিতে ফোনের দিকে চেয়ে রইল। আদি কী বা করবে? মাফিয়া বসকে দমানোর সাহস কি আদৌ আছে? বুঝে উঠতে পারলেন না নিজাম শিকদার। সোহেল শিকদার নিজের ঘর থেকে বেরিয়ে বাড়ির অফিস রুমের দিকে গেল। রুমে প্রবেশ করতেই দেখতে পেল একটি যুবক আর্মচেয়ারে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করছে। শ্যামলা মুখের ভঙ্গিমা গম্ভীর, দুই ভ্রুর মাঝে খানিক পরপরই ভাঁজ পড়ছে। তিনি আর্মচেয়ারে বসে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে বিচলিত স্বরে বললেন, কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে আদি। কি হয়েছে আব্বু? শ্যামলা মুখে গাম্ভীর্য বজায় রেখে আদ্রিয়ান জিজ্ঞেস করল। সোহেল শিকদার অস্থিরতা নিয়ে জবাব দিলেন, নিশানকে এই ইতালিয়ান গ্যাংস্টার বস জোর করে বিয়ে করতে চাইছে। বাবার কথাটুকু কানে পৌঁছতেই ছেলেটার শ্যামলা মুখখানা অন্ধকারে ছেয়ে গেল। বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তুমি আর কাকাই তো বলেছিলে ও নাকি এইখানে সেফ থাকবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো আর জানতাম যে কোনো টেররিস্টের প্রতি আকর্ষিত হবে। আদ্রিয়ান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের ব্লেজারটা পরতে পরতে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আমার জেট রেডি করো, আমি 10 মিনিটের মধ্যে রওনা দিব। সোহেল শিকদার অবাক হলেন, ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, জেটে করে গেলেও তো অন্ততপক্ষে 10 থেকে 12 ঘন্টার মতো লাগবে। তুমি আদৌ বিয়েটা আটকাতে পারবে? আদ্রিয়ান থামল। বাবার দিকে ফিরে তাকালো সে। চোখে মুখে ক্রোধ ছড়িয়ে আছে। সে দাঁতের দাঁত চেপে জবাব দিল, বিয়ে যদিও হয়ে যায় তাহলে আমি নিশুকে ছিনিয়ে আনবো ওই ক্রিমিনালের কাছ থেকে। 6 বছর ধরে আমি ওকে ভালোবাসি, এত সহজে অন্য কারোর হতে আমি কিছুতেই দিব না। এই বলে আদ্রিয়ান বেরিয়ে পড়ল। একবারও পিছু ফিরে তাকালো না। সোহেল শিকদার একটা তপ্ত শ্বাস ছাড়লেন আর নিজে নিজেই বললেন, যখন তোমার কাছেই ছিল তখন মেয়েটার মূল্য বোঝনি, আর এখন যখন অন্য কারো হতে যাচ্ছে তখন ওর জন্য ব্যাকুল হয়ে উঠলে। ভাগ্যের কি লীলা খেলা, হ্যাঁ? পুরো নাম আদ্রিয়ান শিকদার, শিকদার বংশের বড় ছেলে। বয়স 31 বছর, উচ্চতায় 6 ফুট, শ্যামলা গায়ের বর্ণ, চোখের মনির চোরা কালো, যাতে এক অজানা তীব্র আকর্ষণ কাজ করে। পড়াশোনা শেষ করে বিজনেসের হাল ধরেছে। শিকদার ইন্ডাস্ট্রিজের বর্তমান সিইও। পরপর 2বার বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড লাভ করেছে। বাংলাদেশ এবং কানাডা সহ তার মোট 4টি কোম্পানি রয়েছে। অল্প বয়সে পেয়ে গেছে বিশাল খেতাব, যদিও এর জন্য করতে হয়েছে কঠোর পরিশ্রম আর নিজের ভালোবাসার আত্মত্যাগ। জীবনের প্রতি তার ভীষণ তিক্ততা, তবুও একটা স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা তার। নিশানকে ওর আর 2বার শেয়ার করার রুমে আনা হয়েছে রেডি হওয়ার জন্য। নিশান সেই কখন থেকে নিশ্চুপ হয়ে আছে, একটা কথাও মেয়েটার অথর থেকে বের হয়নি। আয়েশা বেগম আর তুবা বেশ চিন্তিত হয়ে পড়েছে ওর জন্য। তখনই রুমে প্রবেশ করে জেরিন, হাতে একটা ব্যাগ যা থেকে ও একটা বিয়ের বেনারসি বের করে। জেরিন বলে নিশানকে তৈরি করে নিচে নিয়ে যেতে অভ্রান কাজী সমেত ওর জন্য অপেক্ষা করছে। এই বলে জেরিন বেরিয়ে যায় রুম থেকে। তুবা শাড়িটা হাতে নিতে নিশান আয়েশা বেগমকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলে ওঠে, মামুনি, তোমার শাড়িগুলো আমায় একটু দাও তো। আয়েশা বেগম অবাক হলেন, অবিশ্বাস্য চাহনিতে নিশানের দিকে তাকালেন। মেয়েটা আবার পালানোর পরিকল্পনা করছে না, এই ভেবে তার গলা কেমন শুকিয়ে এলো। তিনি বিচলিত কণ্ঠে বললেন, মাফিয়া বসের চোখে ধুলো মেখে পালানো সহজ না নিশু। আমি তো একবার বলিনি আমি পালাবো। তোমাদেরকে এই বিপদের মধ্যে রেখে পালানোর মতো ভীত মেয়ে আমি নই। এই মাফিয়াটা আমাকে বিয়ে করার খুব শখ, তাই না? ওর ওই শখের যদি আমি 12টা না বাজিয়েছি, আমার নাম নিশান মির্জা আরহানা। এখন তোমাকে যা বলছি তাই করো। আয়েশা বেগম ইতস্তত বোধ করছেন। মেয়েটির মাথায় কি ঘুরপাক খাচ্ছে কে জানে। তিনি চুপচাপ নিজের ঘরে গেলেন আর কয়েকটি শাড়ি নিয়ে আবার রুমে ফিরে এলেন। শাড়িগুলো বেডের উপর রাখতেই নিশান একটু ঘাটাঘাটি করে দেখল। ওর চোখে পড়ল একটা শাড়ির উপর, সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণে সুস্পষ্ট হলো চিকন হাসির রেখা। শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। বেশ শীতল স্বরে বলল,
বিয়ের সময় বাঙালি মেয়েরা লাল শাড়ি পরে, তাই না? আচ্ছা তাহলে আমি অন্য কিছু পরবো। আফটার অল গ্যাংস্টারের বিয়ে বিয়ে করতে যাচ্ছি, একটু ইউনিক না হলে হয় বলো? আয়েশা বেগম আর তুবা বিস্মিত চাহনিতে চেয়ে আছে মেয়েটার দিকে। আয়েশা বেগম সতর্ক জড়িত কণ্ঠে বললেন, তুই আগুন নিয়ে খেলছিস নিশু। ও আর 5টা সাধারণ মানুষের মতো নয়, ও একটা গ্যাংস্টার, ইতালির সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া বস। বারে, ও আমার লাইফ নিয়ে খেলতে চাইছে, আর আমি এতে একটু সামিল হতে চাইলেই দোষ মামুনি? ইতালির আকাশে সকাল থেকে মেঘের ছায়া লেগে থাকলেও কিছুক্ষণ আগে থেকে আকাশে রোদের ঘনঘটা। সূর্যি মামার অবশেষে দেখা মিলল। নিজাম শিকদারের বাড়ির ড্রয়িং রুমের কাউচে পায়ের উপর পা তুলে বসে আছে আফরান মেহফিল। মুখের ভঙ্গিমা বরফের মতো শীতলতর। তার পেছনে দাঁড়িয়ে আছে লিওন, নিকা আর জেরিন। সামনে বসে আছে কাজী আর নিজাম শিকদার। কাজীর কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। ভয় চোখ মুখ এক প্রকার খিচেই বসে আছে। দেখি বোঝা যাচ্ছে তাকে ভয় ডর দেখিয়ে এইখানে আনা হয়েছে। সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দে সবার দৃষ্টি সেদিকে যায়। সেদিকে তাকাতেই অভ্রান্ত ব্যতীত বাকি সবার চোখ যেন ছানাবড়া হওয়ার উপক্রম। নিশান সিঁড়ি বেয়ে নামছে। পরনে তার একটা কালো রঙের গোল্ডেন পাড়ের বিশিষ্ট বেনারসি শাড়ি। মাথায় কপালের উপরিভাগ পর্যন্ত কালো দুপাট্টা দিয়ে ঘোমটা টানা। দেখতে অপরূপা লাগলেও সবার কাছে কিছুটা অদ্ভুত লাগছে বটে। বিয়ের দিন কে কালো শাড়ি পরে ভাই? জেরিন লিওনের কানের কাছে ফিসফিস করে বলে, বাঙালি মেয়েরা তো বিয়ের দিন লাল শাড়ি পরে। আমি তো ম্যাডামকে লাল শাড়ি দিয়ে আসলাম, তাহলে এমন কালো শাড়ি পরতে গেল কেন? লিওন কোনো প্রত্যুত্তর দেওয়ার আগেই রিকাই বলে উঠল, এক পাগলের সাথে আরেক পাগলের বিয়ে হচ্ছে, এমন উদ্ভট কাণ্ড ঘটবে এটাই স্বাভাবিক। এখন চুপ থাক। রিকার কথা শুনে জেরিনের হাসি পাচ্ছিল, তবুও সে নিজেকে সামলে নেয়। কারণ অভ্রান ওর হাসির শব্দ শুনলে আজই ওর কল্লা ফতে হয়ে যাবে। অভ্রান উঠে দাঁড়ালো, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্নোড্রপ ফ্লাওয়ারের দিকে। মেয়েটাকে কালো শাড়িতে মারাত্মক লাগছে, কেমন যেন আবেদনময়ী লাগছে মেয়েটাকে। মাফিয়া বস মুহূর্তেই তার অনুভূতিহীন দগ্ধ মরিচিকার ন্যায় হৃদয়ে কিছু একটা অদ্ভুত টান অনুভব করলো। তবে সে দ্রুত নিচের মাথা নেড়ে তা অস্বীকার করলো আর নিশানের দিকে এগিয়ে গেল আর হাসকি স্বরে বলল, You look like a perfect gangster's wife. নিশান অভিব্যক্তিহীন চাহনিতে তাকালো তার সামনে থাকা গ্যাংস্টার বসের দিকে। ওর কালো অক্ষি যুগলাবদ্ধ হলো ওই পুরুষের ধূসর অক্ষি কোলে। নিশান একটু কাছে এগিয়ে এলো আর ফিস ফিস করে বলল, আমাকে বিয়ে করার খুব শখ না আপনার? আপনার শখে আমি হারপিক দিয়ে ধুয়ে দেব। বিয়ের পর যদি আপনাকে আমি আমার হাতের ইশারায় না নাচিয়েছি, তাহলে আমার নামও আমি বদলে ফেলব। নিশানের এমন হুমকিতে অভ্রান্ত ক্রোর হাসলো। নিজের দু পকেটে দুহাত গুজে সাবলীল কণ্ঠে বলল, তা অবশ্য বদলানোর প্রয়োজন হবে না। বিয়ের পর তোমার নাম এমনিতেই বদলে যাবে। গ্যাংস্টার বস অভরান মেহফিলের বউ নিশান মেহফিল আরহা হবে। নিশানের মেজাজ চড়ে সপ্তম আসমান। এই ব্যাটার যেন ওর কোনো কথাই গায়ে লাগছে না। তবে ও তো হাল ছেড়ে বসে থাকার মতো মেয়ে নয়। নিজের আত্মসম্মান বোধ বরাবর ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ। নিশান বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, ফাক ইউ। আফরান হো হো করে হেসে উঠল। নিজের ধৈর্য না হারিয়ে বরং হাসকি স্বরে বলল, I'm desperately waiting for you, but after our waiting. এই বলেই অভ্রান নিশাদের হাত ধরে তাকে কাউচের কাছে নিয়ে গেল। নিজে কাউচে বসে নিশানকেও বসিয়ে দিল আর কাজীকে বিয়ে পড়াতে হুকুম দিল। কাজী ভয়ে ভয়ে বিয়ে পড়াতে শুরু করলো। নিজাম শিকদার শত চেয়েও কিছু করতে পারলেন না। অসহায় নেত্রী শুধু দেখে রইলেন। নিশানের চোখে মুখে ভয়ের লেশ মাত্রও নেই। অনুভূতি শূন্য চাহনিতে তাকিয়ে আছে শুধু। বিয়ে পড়ানো বেশ অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। নিশান এখন থেকে গ্যাংস্টার বস অভরান মেহফিলের লিগেল ওয়াইফ। আয়েশা বেগম তো নিজের কান্না কোনোভাবেই থামাতে পারছেন না। তার চোখের সামনে মেয়েটাকে একটা টেররিস্ট জোর করে বিয়ে করে ফেলল। অথচ তারা শুধু চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলেন না। এই ভবিতব্য আদৌ কি কারো পক্ষে মানা সম্ভব? হয়তো সম্ভব, নালে নিশান এখনও কিভাবে চুপ করে আছে? কি করেই বা এই ধ্বংসাত্মক ভয়াবহ ভবিতব্য সে সাদরে গ্রহণ করে নিল? অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণে কেঁদে কেটে কাকুতি মিনতি করে ভিক্ষা চাইতো তাকে ছেড়ে দেওয়ার। হয়তো বলতো তাকে এই বিয়েতে জোর না করতে। কিন্তু নিশান
সে তো এমন করলো না। তার আত্মসম্মান বোধ এতটাই প্রখর যে সে তা কোনোভাবেই একটা মাফিয়া বসের সামনে নিমিশেই ভেঙে পড়তে দিবে না। এতে যদি তাকে এই ধ্বংসাত্মক বিয়েকে গ্রহণ করতে হয় তাহলে সে তাই করবে, তবুও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। নিশান নিজের মামিকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদছো কেন? মেরে ফেলেছে নাকি আমাকে? কান্না থামাও মামুনি। এই ব্যাটাকে যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি তাহলে আমিও মির্জা বংশের মেয়ে না। আমি এসব মাফিয়া গ্যাংস্টারকে ভয় পাই না। নিশানের এমন কথা শুনে আয়েশা বেগম ওর দিকে তাজ্জব দৃষ্টিতে তাকালেন। মেয়েটার চোখে আসলেই কোনো প্রকার ভীতি ভয় নেই, একদম স্বাভাবিকভাবেই কথাগুলো সে বলছে। তখন জেরিন আসে নিশানকে নিয়ে যেতে। মেয়েটা সাধারণভাবে মামা মামি তোবা আর তেহানের থেকে বিদায় নেয়। যখন দরজার বাইরে পা বাড়ায় তখনই পেছন থেকে অভ্রান তাকে কোলে তুলে নেয়। মেয়েটা অবাক হয় বেশ, বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, কি করছেন? নিচে নামান আমায়। অভ্রান ওর কোনো কথা না শুনেই গাড়ির দিকে হাঁটতে শুরু করে আর ডিপলি কণ্ঠে বলে, আমি থাকতে আমার বউ পায়ে হেঁটে গাড়িতে উঠবে, এমনটা তো হতে দেওয়া যায় না মাই ডিয়ার কুইন। নিশানের বিরক্তিতে গা রিরি করে উঠল। লোকটার এত আধিক্যতা তার কাছে অসহ্য লাগছে, তবু আর একটু শব্দটিও সে করল না। অভ্রান গাড়ির কাছে পৌঁছে নিশানকে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজেও বসে পড়ল মেয়েটার কাছে। লিওন গাড়ি স্টার্ট দিল, পেছনে ফেলে গেল একটা অসহায় পরিবারকে। সূর্য নিজের তেজ হারিয়ে সোনালি হয়ে ঢলে পড়েছে পশ্চিম গগনে। পুরনো দালানার পাথরের রাস্তায় আলতো করে যেন আলো বুলিয়ে দিচ্ছে। রোমের সংকীর্ণ অলিগলিতে বিকালের আলো পড়ে দেয়ালের খাঁজে জমে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাসগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। রাস্তার ধারে থাকা ফুলওয়ালা বুড়ো মানুষটা লাল গোলাপ আর সাদা লিলি সাজিয়ে রেখেছে। পর্যটকেরা ছবি তুলতে ব্যস্ত আর স্থানীয়রা নির্বিকারভাবে হাঁটছে, কারণ এই সৌন্দর্য তাদের প্রতিদিনের সঙ্গী। রোম শহর থেকে অনেকটা দূরে গোধূলির আলোয় আলোকিত জঙ্গলের পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে মার্সিডিজ AMG 63। গন্তব্য গ্যাংস্টার বসের মেহবিল ভিলা। নিশান নিশ্চুপ চিত্তে ব্যাক সিটে অভ্রানের পাশে বসে আছে। অভ্রানও কোনো প্রকার আওয়াজ করল না, নিশ্চিন্ত চাহনিতে জানলার বাইরে চেয়ে আছে। সে যা চেয়েছিল তা সে পেয়ে গেছে। গতকাল সারাটা রাত সে শুধু এই মেয়ের ভাবনায় তার প্রহর কাটিয়েছে, আর আজ তাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে পাওয়ার খায়েশ তার পূরণ হয়েছে। সে আরেকবার প্রমাণ করে দিল অভ্রান মেহফিল যা চায় তা জোর করে হলেও নিজের করেই ছাড়ে। গাড়ি ভিলার ভেতরে প্রবেশ করল। অভ্রান গাড়ি থেকে বেরিয়ে নিজের কালো গ্লাভস পরিহিত হাত নিশানের জন্য বাড়িয়ে দিল। নিশান একবার অভ্রানের হাতের দিকে তাকালো, তারপর অভ্রানের হাতটা সরিয়ে নিজেই গাড়ি থেকে বেরিয়ে এলো। বিষয়টি হয়তো মাফিয়া বসের ইগোতে গিয়ে লাগলো, তাই তো নিশানকে কোনো প্রকার ফুরসত না দিয়েই সোজা কোলে তুলে নিল। নিশান বিস্মিত দৃষ্টিতে পুরুষটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। কি অসভ্য লোক রে বাবা! অবশ্য একটা হৃদয়হীন মাফিয়ার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। অভ্রান মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। আশপাশ তোয়াক্কা না করে কালো মার্ভেলের সিঁড়ি বেয়ে নিচের লাক্সারিয়াস মাস্টার বেডরুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়ে কোনো প্রকার সতর্ক ছাড়াই অভ্রান মেয়েটাকে বেডের ওপর ছুঁড়ে ফেলল। নিশান বেশ অবাক হলো। রুমের চারপাশে একবার চোখ বোলালো। পুরো রুমখানা কালো রঙের আসবাবপত্র দিয়ে সজ্জিত, কেমন যেন ভুতুরে লাগছে রুমখানা। তবে ওর কাছে না চাইতেও বেশ ভালোই লাগলো। যত যাই হোক, কালো রং ওর নিজেরই খুব পছন্দের। অভ্রান নিজের কালো লেদারের জ্যাকেটটা খুলে কাউচের ওপর ছুঁড়ে ফেলল। সেই শব্দে নিশান নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। অভ্রানের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পেল সে নিজের কালো শার্টের উপরের দুটো বোতাম খুলে ফেলেছে। মেয়েটা হঠাৎই নিজের অজান্তেই একটা শুষ্ক ঢুক গিলল। নিজ মস্তকে আচমকাই উল্টোপাল্টা চিন্তারা হানা দিতে শুরু করল। এইসব মাফিয়াদের তো বিশ্বাস নেই, যদি উল্টোপাল্টা কিছু করে বসে। নিশানকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে অভ্রানের অধরে বাঁকা হাসির পুঞ্জ সুস্পষ্ট হলো। সে হাস কিশোরে আওয়াজ তুলল, কি দেখছো এভাবে? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকার কিচ্ছু নেই মিসেস মেহফিল। নিশান ভ্রু কুচকালো কিঞ্চিত। ভাবল নিজের গুণকীর্তন এমন করে কে গায় ভাই? মেয়েটা বিরক্তি মাখা মুখে বলল, এত ভাব দেখানোর কিছু নেই। অভ্রানের হাসিখানা আরও কারো রূপ ধারণ করল। সে নিশানের দিকে ঝুঁকে বলল, তাহলে অন্য কিছু দেখাবো নাকি? অবশ্য তুমি চাইলে দেখাতেই পারি। আফটার অল
You are my better half. অভ্রানের এমন বাক্য কানে পৌঁছতেই মেয়েটা তাজ্জব বনে গেল। ইসরে, মানুষ এত লাগামহীন কিভাবে হয়? হয়তো, নাহলে এই শালা হলো কিভাবে? নিশান চোখ পাকিয়ে অভ্রানের দিকে তাকালো আর গজগজ করতে করতে বলল, আপনি একটা মনস্টার, আমার কাছ থেকে দূরে সরুন। মনস্টার উপাধিটি অভ্রানের তেমন গায়ে লাগলো না, কারণ সে তো জানে সে একটা মনস্টার, হৃদয়হীন দানব। সবাই তো তাকে নাইট মনস্টার বলেই ডাকে, কিন্তু নিশানের মুখ থেকে এই শব্দটা শুনতে ভালো লাগলো না। অভ্রানের হাসি ক্ষীণ হয়ে এলো। সে সাবলীল ভঙ্গিমায় বলে উঠল, Yes, a monster. The night monster. But, maybe not for you. অভ্রান উঠে দাঁড়ালো, নিজের হাতের গ্লাভসগুলো খুলতে খুলতে তীক্ষ্ণ স্বরে বলল, জোর করে বিয়ে করেছি এর মানে এই নয় যে আমি তোমার সাথে বেডরুমে জোর জবরদস্তি করব। আর যাই হোক, আই এম নট আ রেপিস্ট। অন্য কিছু করার হলে তোমায় বিয়ে করে নিজের বউ বানিয়ে অবশ্যই আনতাম না। কথাটা শেষ করেই অভ্রান ওয়াশরুম চলে গেল। নিশান বিস্মিত নয়নে তার চাওয়ার পানি চেয়ে রইল। ও তো ভেবেই রেখেছিল অভ্রানের হয়তো কোনো খারাপ মতলব আছে, হয়তো আজই নিজের সর্বস্ব হারিয়ে ভেঙে চুরমার হয়ে যাবে ওর সকল আত্মবিশ্বাস। কিন্তু অভ্রানের এমন জেন্টালনেস মেয়েটাকে ভাবাচ্ছে বড্ড। নিশান নিজের মাথাটা ঝেড়ে নিল। সকাল থেকে একের পর এক ঝটকায় মাথাটা কেমন ধরে গেছে ওর। নিশান বিছানা থেকে উঠে দাঁড়ালো। সেই মুহূর্তে অভ্রান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। পরনে কালো পোশাক, দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে। ও নিশানকে উদ্দেশ্য করে শীতল স্বরে বলল, একটা মিশনে যাচ্ছি, তুমি তোমার মতো করে থাকতে পারো। আর হ্যাঁ, পালানোর একদম বৃথা চেষ্টা করবে না। এই বলেই সে যখন রুমের দরজার কাছে যায়, তখনই মেয়েটা পেছন থেকে সাবলীল কণ্ঠে বলে উঠল, পালানোর হলে এই বিয়েটা আমি জীবনেও করতাম না। অভ্রান পেছন ফিরে তাকালো না, তবে তার অধরে ক্ষীণ হাসির স্ফটিক সুস্পষ্ট হলো। সে রুম থেকে বেরিয়ে যেতেই নিশান নিচের দেহখানা মাস্টার বেরিয়ে এলিয়ে দিল। ফস করে একটা স্বস্তির শ্বাস ছাড়ল। ওর মাথায় নানা প্রকার প্রশ্ন হানা দিচ্ছে। অভ্রান মেহফিলের মতো একটা হৃদয়হীন মাফিয়া কেন ওকে বিয়ে করতে গেল? এই সম্পর্কে যে কোনো প্রকার ভালোবাসার অস্তিত্ব নেই তা সে হারে হারে জানে। তাহলে কেন লোকটা ওকে বিয়ে করলো? মেয়েটা নিচের নাক কুচকে বলল, যাকে ও যে উল্টোপাল্টা কিছু করে নাই সেটাই অনেক। তবে হ্যাঁ, ব্যাটা যাতে মাতাল হলেও তাহলে ঠিক। অভ্রানকে নিচে আসতে দেখে রিকা আর লিওন উঠে দাঁড়ালো। দুজনকে দেখেই মনে হচ্ছে ওরাও মিশনের জন্য একেবারে প্রস্তুত। অভ্রান জেরিনের দিকে তাকালো, যে বসে বসে ল্যাপটপে কি যেন টাইপিং করতে ব্যস্ত। অভ্রান হালকা গলা ঝাড়তেই মেয়েটা ওর দিকে প্রশ্নবিদ্ধ চাহনি তাক করলো। অভ্রান ঠান্ডা কণ্ঠে বলল, আর হার সাথে থাকবে, ওর কি লাগে না লাগে এখন থেকে সব তুই দেখাশোনা করবি। আর একটু পরে ওর জন্য কিছু খাবার পাঠিয়ে দিস, সকাল থেকে ওর পেটে কিচ্ছু পড়েনি। Evie, are you falling in love with her? You are too caring. জেরিনের প্রশ্নে অভ্রান তার দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে, যেন প্রশ্ন করাটা জেরিনের অন্যায় হয়েছে। মেয়েটা চোখ নামিয়ে নিল। অভ্রান শীতল স্বরে বলল, প্রশ্ন করা আমি মোটেও পছন্দ করি না জেরিন। আর আরহার প্রতি আমার এসব প্রেম ভালোবাসার ফাকিং ফিলিংস নেই। ওকে চোখে ধরেছে তাই নিজের করে নিয়েছি। ডোন্ট ফরগেট, অভ্রান মেহফিল যা চায় তা সে ছিনিয়ে হলেও নিজের করে নেয়। এই বলেই অভ্রান হন হন করে ভিলা থেকে বেরিয়ে গেল। ওর পেছন পেছন লিওন আর রিকাও বেরিয়ে গেল। জেরিন বিরক্তিতে নিজের চোখ উল্টালো। এত বছরেও এই ছেলেকে যেন সে পুরোপুরি চিনে উঠতে পারেনি। কখন কি করে বসে শুধু ও আর খোদাই ভালো জানে। জেরিন কাউচ থেকে উঠে একটা মেইডকে ডাকলো। তাকে কিছু খাবার নিয়ে নিশানকে দিয়ে আসার আদেশ দিয়ে সেও নিজের রুমে চলে গেল। রাতের ইতালি বরাবরই সৌন্দর্যে ঘেরা এক রাজ্য বটে। ব্যস্ত রোম নগরীর মানুষজন নিজের গৃহে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে। শীতকালীন মৌসুম থাকায় শীতল হাওয়া সবাইকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। নিজেদের দেহখানা উষ্ণ রাখতে এক একজন এক এক রকমের শীতের পোশাকে নিজেকে সজ্জিত করছে। বেকারি থেকে হাওয়ায় মিশে আসছে নানা রকম সুস্বাদু খাবারের মৃদু সুবাস। রাত তখন 12:39। কনকনে শীতের রাতে হঠাৎই কলিং বেলের শব্দে নিজের ভাবনা থেকে ফিরিয়ে আসলেন নিজাম শিকদার। অভ্রান নিশানকে নিয়ে যাবার পর থেকেই তারা সবাই লিভিং রুমেই বসে আছে। সোহেল শিকদার বহুবার কল করলেও ফোন ধরার মতো মন মানসিকতা তখন তাদের ছিল না। অপরাধ বোধে নিজেদের দগ্ধ হৃদয় যেন পুড়ে যাচ্ছিল।
কিন্তু হঠাৎ এমন সময় কলিং বেলের শব্দে সকলেই যেন নিজেদের খুর কেটে বেরিয়ে আসলো। দিহান গেল দরজা খুলতে। দরজা খোলা মাত্রই ছেলেটা একজন সুঠামদেহী পুরুষের মূর্তি আবিষ্কার করলো, যার নির্ঘুম শ্যামলা মুখখানায় ছড়িয়ে রয়েছে দুশ্চিন্তা আর আতঙ্কের রক্তিম ছাপ। দিহান দরজার সামনে থেকে সরে দাঁড়াতে এই ব্যক্তিটি দ্রুত পায়ে এগিয়ে গেল নিজাম শিকদারের দিকে। নিজাম শিকদারকে কথা বলার ফুরসত না দিয়ে নিজেই অস্থিরতাযুক্ত কণ্ঠে বলল, কাকাই, আমার নিশু কোথায়? তুমি বিয়েটা হতে দাওনি, তাই না বলো? নিজাম শিকদার কোনো উত্তর দিতে পারলেন না। তার কোনো প্রত্যুত্তর না পেয়ে ছেলেটার আতঙ্ক দ্বিগুণ বেড়ে গেল। জোরে জোরে চেঁচিয়ে উঠল, নিশু, এই নিশু, কোথায় তুই? বেরিয়ে আয় প্লিজ। এই নীলপরি, বেরিয়ে আয় না। এত পোড়াচ্ছিস কেন আমায়? কষ্ট হয় তো বল। বিয়েটা হয়ে গেছে আদি ভাইয়া, আমরা কিছু করতে পারিনি।